আপাতত মুড নেই, মুড হলে তোমাকে ডাকবো, তুমি এসে হলুদ লাগিয়ে দিও। তনু সন্তুষ্টি হয়ে চলে গেল। প্রেমও এটাই চেয়েছিল। সরাসরি তো আর কাউকে অপমান করে কিছু বলা যায় না। ছাদ প্রায় ফাঁকা হতে শুরু করলো। সবার কাজ প্রায় শেষ, এক একজন আবার ক্লান্ত। সবাই ছাদ থেকে চলে গেল। প্রায় বসে বসে ফোন দেখছে। একটু পর ছাদের জিনিসপত্রের মধ্যে একটা কিছু রেখে যাওয়াতে সেটা নিতে আস সেটা নিতে আরশিয়া আসলো। প্রেম আর চোখে আরশিয়াকে দেখলো। তবে আরশিয়াও প্রেমকে দেখতে পেলেও ভেবেছে প্রেম হয়তো তাকে দেখেনি। আরশিয়া নির্দিষ্ট জিনিসটা হাতে নিয়ে ছাদের দরজার কর্নারে চলে আসছে। এমন সময় প্রেম পেছন থেকে ডাকলো। এই আরশোলা! আরশিয়া চমকে তাকালো, ভেবেছে ছেলেটাকে তাকে খেয়াল করেনি। এমনভাবে ফোন দেখছিল মনে হচ্ছিল দিন দুনিয়ার খবর নেই। কিন্তু ব্যাটা তো দেখি আমাকেও নজরে রেখেছে। এসব ভাবতে ভাবতেই প্রেম আরশিয়ার কাছে চলে আসলো। আরশিয়া প্রেমের দিকে তাকিয়ে আছে কি বলবে সেটা শোনার জন্য। প্রেমের একটা হাত পেছনে লুকানো। আরশিয়া হয়তো কিছু বুঝতে পারলো। তাৎক্ষণিক পেছনে সরে গিয়ে বলল, প্রেম একদম না। তুমি জানো না হলদে আমার। বাকি কথাটা বলতে পারল না। প্রেম আরশিয়ার হাতটা ধরে হ্যাঁচকা টানে মুখোমুখি করে ফিসফিস করে বলল, আমি জানি ম্যাডাম, আপনার হলুদে কি জানি কি হয়, কিন্তু আদৌ এসব সত্যি তো? হলুদ লাগালে গাল আবার চুলকায় নাকি? আরশিয়া নাক ফুলিয়ে বলল। অবিশ্বাস করছো? প্রেম আরশিয়ার হাতটাকে শক্ত করে না ধরে আরেকটু আলতো করে ধরে বলল। ভালোবাসি তো, ভালোবাসলে অবিশ্বাস করা যায় নাকি? আরশিয়া প্রেমের চোখের দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক মায়া তার চোখে। সেটাকে ভালোবেসে কি না সেটা জানি না এখনো, কিংবা কখনো মনকে জিজ্ঞেস করেনি। আরশিয়া তার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এই কয়েকদিনে সেটা বুঝতে সমস্যা হচ্ছে না। আরশিয়া প্রেমের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রেম অন্য হাতটা পেছন থেকে এনে আলতো ছুঁয়ে আরশিয়ার গলায় হলুদ লাগিয়ে দিল। আকস্মিক এমন কাণ্ডে আরশিয়া যেন কারেন্টের শক খেল। আরশিয়া কিছু বলতে নেবে প্রেম আরশিয়ার ঠোঁটে আলতো করে আঙুল রেখে চুপ করিয়ে দিয়ে বলল, গালে সমস্যা, গলায় তো না। একদম বাহানা করে ছাড় পাবে না, বলে দিলাম। এই ছেলের পাগলামিতে আরশিয়ার ঘোর লেগে গেল। চোখের এমন নেশা, মুখের মায়া, ঠোঁটের মিষ্টি হাসি, কণ্ঠে ভালোবাসাময় কথা, সবকিছুতে এই মুহূর্তে আরশিয়া জব্দ হয়ে গেল। মনে হচ্ছে জাদু করেছে প্রেম তাকে। আরশিয়াও এসবে জব্দ হয়ে যায়। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে আঙুলে একটু হলুদ লেগে আসলো। প্রেম আরশিয়াতে মগ্ন। আরশিয়া নিজের আঙুলের হলুদটুকু প্রেমের গালে চুইয়ে দিল। প্রেম অবাক না হয়নি আরশিয়ার দিকে তাকিয়ে থেকে ধরে রাখা আরশিয়ার হাতটা ছেড়ে দিয়ে নিজের গালে রাখলো। অমনি আরশিয়া ছাড়া পেয়ে ছুট লাগালো নিচে। প্রেম মনকে জিজ্ঞেস করলো, আমার আরও কি তাহলে এই প্রেমের প্রণয়ের ডাকে সাড়া দিচ্ছে? দিনটি শুক্রবার। দুজোড়া কাপলের বিয়ে। রাইফা আর নীলুফার বাবার বাড়ির লোকদেরকে এই বাড়িতে চলে আসার নির্দেশ রয়েছে। তাদের তো বিয়ে আগেই হয়ে আছে। কেবল প্রোগ্রামটা হবে এই বাসায়, এই আর কি। গত রাতে সবাই লেট করে ঘুমিয়েছে, বিধায় সকালে কারোরই ঘুম ভাঙল না। আজকে সবাই বেশ এলোমেলো হয়ে ঘুমিয়েছে। যে যেভাবে পেরেছে সেভাবেই ঘুমিয়ে আছে। আরশিয়া মোটামুটি ঘরের লক্ষ্মী মেয়ে বলা যেতে পারে। বাসার প্রায় সব দায়িত্ব তার ওপর থাকে। অন্যদিন খুব ভোরে ঘুম থেকে উঠলেও আজকে উঠল না। তবে ভোরে না উঠলেও বাসার সবার আগে সেই ঘুম থেকে উঠল। হাতের টুকটাক কাজগুলো করে নিল। বাসায় পা দেওয়ার মতো একটু ফাঁকা জায়গা নেই। ফার্নিচারের ফাঁকাতে শুয়ে পড়েছে মানুষজন। আরশিয়া সবাইকে বেরিয়ে কিচেনে এসে কিছু কাজ করলো। রাফার পাত্তা পাওয়া যাচ্ছে না ইদানিং। বাসায় এত মানুষ যে রাফা এক একজনের পর একজনের কাছে থাকছে আর কাজে কাজে থাকছে বলে আরশিয়াও তেমন সময় দিতে পারল না। হুট করে আরশিয়া খেয়াল করলো বেচারা প্রেম সোফায় ঘুমাচ্ছে। আরশিয়া প্রেমকে দেখতেই গত রাতের কথা মনে পড়ে গেল। কিছুটা লজ্জা পেল বটে। মুচকি হেসে স্থান ত্যাগ করলো। জুমার নামাজ পড়ে সবাই বিয়ের জন্য রেডি হলো। ও সরি, সবাই বলতে জামাই বউরা সাজুগুজু করলো। বর বউ সাজলো। আশাদুল অবশ্য এসব আর সাজতে চায়নি। তাও তাকে জোর করে রাজি করানো হয়েছে। নীলুফার বাবার বাড়ি থেকেও নীলুফার আম্মু কিছু প্রতিবেশী লোক নিয়ে আসলো। রাইফার বাবার বাড়ি থেকেও লোক আসলো প্রায় অনেকজন। আরশিয়ার আত্মীয় স্বজনরা সবাই এসেছে। শহীদুল আবার শাওনের বাড়ির লোকদেরকেও বলেছে আসতে। শাওনের বাবা মা আর ছোট বোন এসেছে। বাকি রইল প্রেমের বাড়ির লোক। প্রেম কয়েকবার কল দিয়েছে আসার জন্য, আসবে কিনা, কিন্তু কেউই কল রিসিভ করছে না। প্রেম বুঝতে পারলো নিশ্চয়ই নীলিমার মা প্রেমের ফুপুকে নিয়ে সমস্যা হচ্ছে। একজন হয়তো তাকে বলেছে সাথে আসতে, আবার আরেকজন হয়তো তার আশাটা পর্যন্ত ও করছে না। ফ্যামিলিগত সমস্যাগুলোর জন্য প্রায় সময় আমাদের মন খারাপ হয়ে যায়।
তেমনি প্রেমেরও মন মেজাজ খারাপ হয়ে গেল। চুপটি করে একটি কোণায় মুখ মলিন করে বসে আছে সে। আরশিয়া খুব ভিড়ের মধ্যে থেকেও খেয়াল করলো প্রেম চুপ করে বসে আছে। আসলে এই ছেলেটাকে চুপচাপ থাকলে মানায় না, কেমন বেমানান লাগে। তাকে তো চঞ্চল থাকলে বেশি ভালো লাগে। আরশিয়া চায় মন খারাপ যেন প্রেমকে ছুঁতে না পারে। আর আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের মন খারাপ কিংবা মলিন মুখ আমাদের ভালো থাকা কেড়ে নেয়। প্রেম আজকে বেশ সাধারণভাবেই রয়েছে। গায়ে কেবল অ্যাশ কালারের একটা টি শার্ট, বরাবরের মতো হাতে ঘুড়ি, চুলগুলো কপাল ছুঁইছি। তবে যেটা নিয়ে সেটা হলো মুখের সেই দুষ্টু মিষ্টি হাসিটা। আরশিয়া ভিড় ঠেলে প্রেমের কাছে এসে জিজ্ঞেস করলো। হেই, মন খারাপ? প্রেম আরশিয়াকে দেখে হাসার চেষ্টা করলো, মুখে হাসি বজায় রেখেই বলল। আপনাকে সুন্দর লাগছে। আরশিয়া নাক মুখ ফুলিয়ে প্রেমের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল। হুদাই ফালতু কথা বলতেছো। প্রথমত আমি তোমাকে জিজ্ঞেস করিনি যে আমাকে সুন্দর লাগছে কিনা, আর দ্বিতীয়ত আমি আজকে একটু সাজুগুজু করিনি, তো আলাদা করে সুন্দর লাগছে এটা না বললেও চলবে। প্রেম বসে থাকা অবস্থায় দু হাত বুকে ভাঁজ করে আরশিয়াকে দেখলো কিছুক্ষণ। সত্যি আরশিয়া আজকে সাজুগুজু করেনি একদম, খুবই সাধারণ সাজসজ্জা তার, তাও সুন্দর লাগছে। প্রেম এবার মুখ খুলে বলল। আপনাকে সুন্দর লাগার জন্য আলাদা সাজসজ্জার দরকার পড়ে না ম্যাডাম। আরশিয়া বুঝতে পারলো প্রেম বুদ্ধি কাটিয়ে কথা অন্যদিকে নিয়ে যাচ্ছে, কিন্তু বলছে না যে কেন মন খারাপ। আরশিয়া ফের কিছু জিজ্ঞেস করতে দেবে অমনি প্রেম তার পাশ কেটে মুখে রাজ্যের হাসি নিয়ে সামনে চলে গেল। আরশিয়া হতভম্ব হয়ে পেছনে তাকিয়ে দেখতে পেল প্রেমের ভাই ভাবি আর মা বাবা আসছে, যাদেরকে দেখে প্রেম হাসি হাসি মুখটায় দেখা মিলল। আরশিয়াও তাদের সবার সাথে কুশলাদি করলো। পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর আর স্বাভাবিক। এখন সবার মন ভালো, সবাই সবার মতো এনজয় করতেছে। প্রেম সবার সাথেই ছিল। এক পর্যায়ে ফোনে কল আসাতে প্রেম একটু আড়ালে আসলো। ভার্সিটির কোনো ফ্রেন্ড কল দিয়েছে মনে হচ্ছে। প্রেম যেখানে আসছে তার একটু দূরেই শাওন তার ফ্যামিলি সহ বসে আছে। প্রেম ফোনে কথা বলতে বলতেই শাওনদের কিছু কথা তার কান অব্দি আসে। কিছুটা ঝাপসা হই প্রেম আরেকটু ভালো করে শোনার চেষ্টা করলো, কিন্তু তখনই রাফা এসে প্রেমের হাত ধরে টেনে নিয়ে গেল। রাফাকে নিয়ে প্রেম বাইরে গেল। মনটা কেমন আনছান করছে। শাওন তার ফ্যামিলি নিয়ে এসেছে অন্য উদ্দেশ্যে, যেটা প্রেম খুব ভালো করে বুঝে গেল। প্রেম কিছুতেই আরশিয়াকে হাতছাড়া করতে রাজি নয়। রাফাকে দুটো আইসক্রিম দিয়ে আরশিয়ার জন্যও নিল। আরশিয়াকে ডেকে আইসক্রিম দিতে আরশিয়া হাসি হাসি মুখে তাকিয়ে বলল। বাহ, এত আইসক্রিম খাওয়াচ্ছ যে? প্রেম অপলক তাকিয়ে থেকে বলল। তোমার মন মেজাজ ঠান্ডা থাকার জন্য। আরশিয়া আইসক্রিম খেতে খেতেই বলল। কেন? আমার মন মেজাজ তো সব সময় ঠান্ডা থাকে। প্রেম ছোট্ট করে জবাব দিল। তা অবশ্য থাকে। আরশিয়া আইসক্রিম খেতে খেতেই প্রেমকে ভালো করে লক্ষ্য করে বলল। তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? প্রেম চাচ্ছে আরশিয়াকে অনেক কিছু বলতে, কিন্তু কিভাবে কোথা থেকে শুরু করবে বুঝতে পারল না। আরশিয়া অভয় দিয়ে বলল। আরে বলো তো কি হয়েছে? প্রেম নিজেকে প্রস্তুত করে নিল আরশিয়াকে কিছু বলার জন্য। অমনি শহীদুলের ডাক পড়ল। আরশিয়া প্রেমকে মুচকি হাসি উপহার দিয়ে চলে গেল। প্রেম বিরক্ত হয়ে বসে পড়ল। কি বা করবে সে? করার মতো কিছু তো নেই। মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। বিয়ের যাবতীয় কাজকর্ম প্রায় শেষ। যেহেতু বউ নিয়ে যাওয়াই কিংবা নিয়ে আসার কোনো ঝামেলা নেই, তাই সবকিছু খুব তাড়াতাড়ি হলো। দূর থেকে আসা মেহমানরা বিদায় হচ্ছে ধীরে ধীরে। আরশিয়া কাজিনদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত। শাওন বড়দের সাথে কথা বলতে ব্যস্ত। তনুও আরশিয়ার সাথে আছে। প্রেমের ফ্যামিলি মেম্বাররা একসাথে বসে হালকা রেস্ট করে বাসায় রওনা দেবে, কিন্তু প্রেম এসবের মধ্যে নেই। সে এই মুহূর্তে কোলাহল সহ্য করতে পারছে না। বুকের ভেতর হাহাকার শুরু হয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাবতেই এত এত যন্ত্রণা, আর তাকে অন্য কারোর সাথে দেখার কথা তো প্রেম মাথাতেও আনতে পারছে না। পরিবেশ শান্ত, যারা চলে যাওয়া সবাই চলে গিয়েছে। হাতে গোনা গুটি কয়েকজন আছে। এর মধ্যে শাওনের ফ্যামিলি আছে। নীলুফার আম্মুকেও যেতে দেওয়া হয়নি। আগামীকাল আশাদুল আর নীলুফাকে সাথে করে নিয়ে তারপর যাবে। প্রেমের বাবা মা বাসায় যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়িয়েছে। প্রেমের বুক থকথক করছে। কিন্তু কেন? প্রেমকেও চলে যেতে হবে এখন মা বাবার সাথে। কিন্তু চলে যাবে এটার জন্য মন যতটা না ছটফট করছে, তার চেয়ে বেশি ছটফট করছে শাওনের কথা মাথায় আসতে। আরশিয়া খেয়াল করেছে প্রেম বেশ আপসেট, কিন্তু বাসায় এত বড় মানুষদের ভিড়ে প্রেমের কাছে যেতে পারছে না। প্রেমের বাবা মা চলে যেতে নিলেই আরশিয়ার বাবা বাধা দিয়ে বলল। চলেই তো যাবেন, তবে এখন একটু বসলে ভালো হয়। প্রশ্নবিদ্ধ হয়ে তাকালো প্রেমের বাবা।
আরশিয়ার আম্মু এবার বলল, আসলে আমার মেয়েটাকে নিয়ে একটু আলাপ করার ছিল। ছেলের বাবা মা আজকেই কথাবার্তা বলতে চাচ্ছে। না তো করা যায় না। আপনারা আছেন যেহেতু গার্ডিয়ান হিসেবে না হয় আলোচনায় থাকলেন। প্রেমের বাবা না করতে পারলো না, নিজের মেয়ে নেই ওনার, তাই অন্য একজন যে নিজের মেয়ের এমন একটা কাজে তাকে আলোচনায় সামিল হতে বলেছে, এটাই তো অনেক। এতক্ষণে প্রেমের কোনো কিছু বুঝতে বাকি রইল না। প্রেম বুঝে গেছে আরশিয়াকে শাওন চাই, আর তাই ফ্যামিলি সহ চলে এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে। কথাগুলো ভাবতেই প্রেমের পায়ের রক্ত মাথায় টকবক করছে। রাগে দুঃখে সে কি করবে বুঝতে পারছে না। এখন যে চলে যাবে সেটাও পাচ্ছে না। ভয় হচ্ছে চলে গেলে কি না কি হয়। শাওন বসে আছে এক কোণায়। এখানে প্রায় সবাই উপস্থিত, শুধু মহিলাগুলো বাদে। আরশিয়ার ভাবি রাইফা আর প্রেমের ভাবি নীরা প্রেমের ব্যাপারটা জানে। বারবার উকি দিয়ে দেখছে প্রেমকে। প্রেম চোখ মুখ খিচে বসে আছে, আর মনে মনে আরশিয়ার মনোভাব কি সেটা জানতে চাইছে। কিন্তু আরশিয়াকে এখন সে পাবে কিভাবে? নীরা আরশিয়ার সাথে বসে থেকে প্রেমকে টেক্সট করলো। ভাইয়া কি হবে রে? প্রেম নীরা টেক্সট দেখে চুপসে গেল। সত্যি তো কি হবে এখন? নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে এই মুহূর্তে। প্রেমের চোখ চিকচিক করছে। কান্না করে দিবে নাকি ছেলেটা? ছেলেটা এত সহজে কান্না করতে পারে? ঠাও কিনা আবার প্রেম? হয়তো পারে, কারণ ভীষণ রকমের অসহায়ত্ব নিজেকে অনেক কিছু করতে বাধ্য করে। আরশিয়াকে দেখা দেখির কোনো পর্ব এখানে আলাদা করে রাখেনি, কারণ আরশিয়াকে সবাই আগে সরাসরি দেখেছে, তাই সোজা মেন কথাতে চলে আসলো। শাওনের বাবা আরশিয়ার বাবার কাছে প্রস্তাব রাখলো। আরশিয়াকে তাদের ছেলের জন্য চেয়েছে। আরশিয়ার বাবার মুখ দেখে মনে হচ্ছে উনি অমত করবে না। শাওনের মুখটা উজ্জ্বল হয়ে আছে। এক পাশ থেকে তনু উকি মেরে দেখে এইখানের খবর ভেতরে থাকা মহিলাদের দিচ্ছে। আরশিয়া চুপটি করে বসে সব কিছু শুনে যাচ্ছে। রাইফা নীরা তনু যে যা বলছে সব শুনে যাচ্ছে, কিছু বলছে না সে। নীরা বোঝার চেষ্টা করছে আরশিয়ার মতিগতি, কিন্তু ব্যর্থ। আরশিয়া উঠে একপাশে এসে দরজাতে গেল। উকি মেরে ড্রয়িং রুমে বসে থাকা সবাইকে দেখলো। শাওন পেছন দিয়ে বসেছে, যে কারণে আরশিয়াকে দেখা যাচ্ছে না, কিন্তু প্রেমের একদম সরাসরি। আরশিয়া দরজার কাছে এসে দাঁড়াতেই প্রেমের দিকে নজর গেল। প্রেম আরশিয়াকে দেখে পারছে না, এখনই কান্নাকাটি শুরু করে দিবে। অসহায় প্রেমকে দেখে আরশিয়ার একদম ভালো লাগলো না। আরশিয়া দরজা থেকে হুট করে রুমে চলে গেল। প্রেম দ্বিতীয়বার তাকিয়ে আরশিয়াকে আর দেখতে পেল না। মন খারাপ করে নিচু হয়ে বসে রইল। সবার কথাবার্তা বেশ এগিয়ে আসলো। আরশিয়ার রুমে গিয়ে গায়ের ওড়নাটা ভালো করে মাথায় দিল। অমনি ড্রয়িং রুমে থাকা কেউ একজন বলল, আরশিয়াকে একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত। বিয়ে নিয়ে তার মতামতটা অবশ্যই গ্রহণযোগ্য। আরশিয়া খেয়াল করলো সেই কেউই একজনটা তার বড় ভাই আশাধুল। আরশিয়া যেন কিছুটা স্বস্তি পেল, মুচকি হাসলো। ইতিমধ্যে আরশিয়ার ডাক পড়ল। প্রেম এবার আর টিকতে পারল না। এখান থেকে উঠে যাবে সেটাও পারছে না। এখানে বসে আরশিয়ার মতামত শুনবে এটাও সহ্য করতে পারছে না। বসে বসে ছটফট করছে। আরশিয়া ধীরে ধীরে ড্রয়িং রুমে প্রবেশ করলো। শাওন আরশিয়ার দিকে তাকালো। আরশিয়া শাওনের দিকে একবার আর প্রেমকে একবার দেখলো। শাওনের বাবা জিজ্ঞেস করলো, তুমি যথেষ্ট বড় হয়েছো মা, তাই তোমার মতামতকে আমরা প্রাধান্য দিব। তুমি নির্দ্বিধায় তোমার মতামত জানাতে পারো। আরশিয়া প্রেমের দিকে আর চোখে তাকালো। প্রেম একেবারের জন্য আরশিয়ার দিকে তাকাচ্ছে না, তাকাতে পারছে না সে। আরশিয়ার মতামতের জন্য সবাই আরশিয়ার দিকে তাকিয়ে আছে। আরশিয়ার বাবা ফের বলল, বল মা, তোর মতামত কি? প্রেমের মুখ ধকধক করছে। আরশিয়া এখন কি বলবে? বাবা, তোমরা যা বলবে সেটাতেই আমি রাজি। না এ কি করে হয়? প্রেম কি করে সহ্য করবে সেটা? এসব ভাবতে ভাবতে প্রেমের চোখ ভিজে এলো। প্রেম নিজেকে লুকালো সবার থেকে। কষ্ট করে মুখে হাসি আনতে চেষ্টা করলো। আরশিয়া কিছুক্ষণ মনোমালিন্য করে নিচু স্বরে জবাব দিল, দুঃখিত, ক্ষমা কর আব্বু, আমি বিয়েটা করতে পারছি না। উপস্থিত সবাই থমকে গেল আরশিয়ার এমন কথাতে। কেবল প্রেমের মলিন মুখটাতে হাসির আভা ফুটে উঠল। বিয়েতে নাকচ করেছে মেয়ে, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। শুধু শুধু তো আর কেউই বিয়েতে না করে দেয় না। তো এখন ড্রয়িং রুমে সকলের দৃষ্টি আরশিয়ার দিকে। সবার একই প্রশ্ন, তুমি বিয়ে করতে রাজি না? ঠিক আছে, তবে প্রশ্নের উত্তর দাও যে কেন রাজি না। আরশিয়া ঠায় দাঁড়িয়ে আছে। প্রেম উসখুস করছে, ভাবছে কি হবে আরশিয়ার জবাব। আরশিয়া কি বলবে যে সে আমাকে ভালোবাসে? প্রেমের অবাধ্য মন এইসবই ভাবছে। শাওনের হাসি হাসি মুখটাতে এখন আর হাসি দেখা যাচ্ছে না। শহীদুল বুঝে পাচ্ছে না যে শাওনের কোনো কিছুতে কোনো কমতি নেই, তাহলে তার বোন বিয়েতে অমত কেন করছে। রাইফা নীরা বসে বসে উত্তেজিত হচ্ছে এটা ভেবে যে এই বুঝি আরশিয়া বলে দিল
সে প্রেমকে ভালোবাসে। এরপর উঠবে ঝড় তুফান। কিন্তু আদৌ কি আরশিয়া এটাই বলবে? শাওনের বাবা মিস্টার রানা আরশিয়াকে সুন্দর করে জিজ্ঞেস করলো। তুমি বিয়েতে রাজি না কেন সেটা আমাদেরকে জানাও। আমাদের তো বাসায় ফিরতে হবে, তাই দ্রুত জানালে ভালো হয়। আরশিয়া তখন হুট করে বিয়েতে নাকচ করলেও এখন কিছুটা ভয় পাচ্ছে। সে জানে না যে কেন বিয়েতে রাজি হতে পারছে না। মনে হচ্ছে কোনো কিছু একটা তাকে আটকাচ্ছে। কিন্তু এখন তো একটা কারণ দেখাতে হবে। সত্যি বলতে আরশিয়া কোনো কারণ ঠিক করে বিয়েতে নাকচ করেনি, কারণ বলতেই যখন হবে তখন আরশিয়া প্রস্তুতি নিয়ে সবাইকে বলল। আসলে সামনে আমার ফাইনাল এক্সাম। আমি আপাতত এক্সামটা ভালো করে দিতে চাচ্ছি, অন্য কোনো কিছুতে নজর দিতে চাচ্ছি না। উপস্থিত কারোই আরশিয়ার জবাব মন মতো হলো না। যে যেটা আশা করে রেখেছিল তাদের সেই আশানুরূপ জবাব দেয়নি আরশিয়া। তবে প্রেম মোটেও হতাশ হয়নি, কারণ আরশিয়া বিয়ে আটকাচ্ছে এটাতেই তার খুশি। শহীদুলের বন্ধু শাওন তাই শহীদুল আরশিয়ার জবাবে বলল। তোর কি মনে হয় শাওন তোকে এক্সাম দিতে দিবে না? শহীদুলের প্রশ্নের উত্তরে আরশিয়া সুন্দর করে জবাব দিল। এমনটা বোঝাইনি ভাইয়া। আপনারা জানেন আমি সংসারে কতটা মনোযোগী। আমার মায়ের সংসার আমি নিজের সংসারের মতো দেখি, আর ওখানে আমি বিয়ে করে নিজের সংসারে মন না দিয়ে এক্সামে মন দেব, এমনটা হবে না মনে হচ্ছে। শাওন আমাকে এক্সাম দিতে দিলেও আমার সংসার করতেই মন চাইবে, তাই আমি চাচ্ছি এক্সামের পার্ট চুকিয়ে তারপর একেবারে সংসারে নামবো। আরশিয়ার যুক্তিতে আর কে কি বলবে কেউই বুঝলো না। আরশাদুল ছোট করে বলল। আমার বোন আমাদের ঘরের আলো। আশা করি সে যেটা বলেছে সেটাতে যুক্তি আছে। আর অবশ্যই আমার বোনের সিদ্ধান্ত আমাদের মেনে নেওয়া উচিত। সে তো আমাদের জন্য কম করেনি। এরপর আর কারোর কিছু বলার থাকে না। শাওন আর তার ফ্যামিলি বলে গেল যদি আরশিয়ার এক্সাম পর্যন্ত শাওনের অন্য কোথাও বিয়ে না হয় তাহলে তারাই আরশিয়াকে নেবে। অবশ্য তাদের প্রস্তাব ছিল এখন জাস্ট আখত করে রাখতে, কিন্তু আরশিয়া তাতেও রাজি নয়। সে এক্সট্রা ঝামেলা নিতে চাচ্ছে না। সবাই যে যার মতো বিদায় নিল। আরশিয়া রুমে এসে বসে পড়ল। সে জানে না এতক্ষণ কি হলো। থমকে বসে আছে। প্রেম তার ফ্যামিলি নিয়ে বিদায় হয়েছে। বাসার পরিস্থিতি আগের মতো স্বাভাবিক ছিল না। বিদায় আরশিয়ার সাথে তেমনভাবে বিদায় নেওয়া হয়নি। সবার মতো করে টাটা বাই বাই করে চলে গিয়েছে প্রেম। রাত প্রায় অনেক হয়েছে। আরশিয়া ব্যালকনিতে বসে আছে একদম নিস্তব্ধ হয়ে। নিজেকে কেমন যেন লাগছে। কোনো সিদ্ধান্তে যেতে পারছে না সে। নিজের মধ্যে নিজেই আটকে আছে। কোনটা করলে ভালো হবে সেটা বুঝতে পারছে না। নীরবতা ভেঙে রাইফা প্রবেশ করলো ব্যালকনিতে। আরশিয়ার পাশে বসে আরশিয়ার কাঁধে হাত রাখতেই আরশিয়া চমকে তাকালো। বোঝা গেল সে ভাবনায় এতটাই বিভোর ছিল যে রাইফার উপস্থিতিতে ভয় পেয়েছে। রাইফা আরশিয়াকে ছোট করে জিজ্ঞেস করলো। কি হয়েছে আরশি? আরশিয়া জবাব দিল না, চুপ করে আছে। রাইফা আরশিয়াকে সান্ত্বনা দিয়ে বলল। মনে জমে থাকা কথাগুলো আমাকে বলো, একটু হালকা হবে। কি হয়েছে ওইটা আমাকে বলো। আরশিয়া রাইফার হাঁটুতে মাথা রাখলো। ভীষণ অসহায় মনে হচ্ছে নিজেকে। মাঝে মাঝে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিতে পারি না, দ্বিধাতে থাকি, তখন আমাদের এরকম লাগে। রাইফা আরশিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। বিয়ে তো না করে দিলেই যে। আরশিয়া মাথা তুলে রাইফার দিকে তাকালো। চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে তার। রাইফা আশ্বাস দিল। আরশিয়া রাইফার কথার জবাবে বলল। জানি না ভাবি, কেন জানি না, তখন শুধু প্রেমের মুখটা আমার চোখে ভাসছিল। আমার মনে হচ্ছিল আমি কিভাবে শাওনের সাথে বিয়েতে রাজি হব। আমি রাজি হলে প্রেমের কি হবে, তখন সবই মাথায় ঘুরছিল। রাইফা আরশিয়াকে শান্ত হতে বলল। প্রেমকে ভালোবাসো? আরশিয়া থমকালো। রাইফা দু হাত আঁকড়ে ধরে বলল। জানি না ভাবি, আমি কখনো ওভাবে নিজেকে জিজ্ঞেস করিনি। আর তুমি তো জানো আমাদের সম্পর্কটা কতটা জটিল। প্রেম আমার ছোট। রাইফা আরশিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। জানি তো, কিন্তু কি বা করার আছে বলো। প্রণয়নকে আর ছোট বড় দেখে মনে বাসা বাঁধে। আরশিয়ার অস্থির লাগছে। সে চুপটি করে মুখ বুজে বসে আছে। রাইফা কিছু সময় চুপ করে থেকে বলল। প্রেমের জন্য শাওনকে বিয়ে করতে রাজি হওনি, এটা তখন বলে দিলে না কেন? আরশিয়া রাইফার দিকে তাকালো। তারপর অসহায় দৃষ্টি দিয়ে বলল। এতগুলো মানুষ, আমি কিভাবে বলতাম নিজের চেয়ে ছোট্ট একজনকে আমি বিয়ে করতে চাই? আব্বু আম্মু ভাইয়ারা কিভাবে নিত এটা? রাইফা বলল। প্রেমকে চাইলে তো তোমাকে একদিন না একদিন এটা প্রকাশ করতেই হবে। আরশিয়া নিজেকে কেমন পাগল পাগল লাগছে। এসব নিয়ে সে আর ভাবতে পারছে না।
তাকে খুব দ্রুত কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে। হয় প্রেমকে ছাড়তে হবে, আর না হয় প্রেমকে নিজের করতে নিতে হবে। সারা রাত আরশিয়া দু চোখের পাতা এক হয়নি। বিছানায় ছটফট করেছে মেয়েটা। নিজের মান সম্মানের কথা ভাবলে প্রেমকে বাদ দিতে হয়, আবার নিজের মনকে প্রশ্ন করে সে কি প্রেমকে চায়। কিন্তু মন উত্তর দিতে ব্যর্থ। প্রেম বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। নীরা প্রেমের রুমে আসলো। প্রেম বুঝতে পারলো আজকের বিষয় নিয়ে কিছু বলবে। নীরাকে অনুমতি দিয়ে বলল। কি বলতে আসছো বলে ফেলো। নীরা আমতা আমতা করে বলল। আসলে আজকে যেটা হলো, বুঝতে পারছি না যে কোন দিকে মন নেবে ব্যাপারটা। প্রেম চুপচাপ নিজের কাজ করছে। নীরা ফের বলল। আরশিয়া তোকে বিয়ে করতে রাজি হবে ভাই? প্রেম নীরার দিকে তাকিয়ে বলল। শাওনকে বিয়ে করতে রাজি হয়নি, এতে আমার আপাতত হলো। নীরা নিজের মাথায় হাত রেখে বলল। আমি চিন্তায় মরে যাচ্ছি, আর তুই নাকি চিলমুড়ে আছিস। প্রেম বিছানা গুছিয়ে শুয়ে গিয়ে বলল। কোন মুডে আছি ওটা তুমি বুঝবে না, লাইট অফ করে চলে যাও। গুড নাইট। নীরা আর কি বা বলবে, লাইট অফ করে দিয়ে চলে গেল। ওদিকে আরশিয়ার ঘুম আসছে না, আর এদিকে প্রেম কি করবে বুঝতে পারল না। না পেরে আরশিয়াকে কল দিল। আরশিয়ার ফোন পাশেই ছিল। কল দেখেও আরশিয়া রিসিভ করবে কি করবে না ভেবেই দুবার রিং হয়ে কেটে গেল। এরপর আরশিয়ার সিদ্ধান্তে আসলো প্রেমকে আর পাত্তা দেওয়া যাবে না, তাকে যেভাবেই হোক জীবন থেকে সরাতে হবে। তাই এই মুহূর্ত থেকে প্রেমকে ইগনোর করার সিদ্ধান্ত নিল আরশিয়া। 3 বারের কলটা রিসিভ করেই আরশিয়া চেঁচানো কণ্ঠে বলল। কি সমস্যা? আর কত পেইন দিবা আমাকে? তোমার এই পেইন আমি নিতে পারতেছি না। এত রাতে কল দিয়েছো কেন? সামনে আমার এক্সাম, আমাকে পড়তে হবে, সো ডোন্ট ডিস্টার্ব মি। কথাগুলো এক নাগারে বলে আরশিয়া কলটা কেটে দিল। প্রেম হাসলো। প্রেমের মন বুঝতে পারলো আরশিয়া তার থেকে পালানোর চেষ্টা করছে। প্রেমও দেখতে চায় আরশিয়া তার থেকে পালিয়ে কত দূর যেতে পারে। আর 4 দিন যাবৎ আরশিয়া প্রেমের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। আরশিয়া পুরো দমে প্রেমকে ইগনোর করার চেষ্টা চালাচ্ছে। সে কেবল দেখতে চাচ্ছে প্রেমকে ছাড়া চলতে পারে কিনা, দেখতে চায় তার মন প্রেমকে ডাকে কিনা, সে আরও দেখতে চায় প্রেমবিহীন সময় বিষাদে কাটে কিনা। প্রেমও তাই আরশিয়াকে সেই সুযোগটুকু দিল। প্রেমও চায় আরশিয়া কোনো একটা সিদ্ধান্তে আসুক। প্রেম এটাও চায় আরশিয়া তাকে ভালোবাসে কিনা সেটা উপলব্ধি করতে পারুক। প্রেমকে ছাড়া আজ 4 দিন হয়ে গেল। যে ছেলেটা দিন রাত এক করে আরশিয়ার পিছু নিয়ে রাখতো, সেই ছেলের আজ খোঁজ নেই। 3 দিন গিয়ে 4 দিনে পড়ল। আরশিয়ার অভিমানের পাল্লা ভারী হলো। প্রেম সে রাতের পর আর আরশিয়ার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করলো না। আরশিয়া প্রথমে ভেবেছিল প্রেম হয়তো সকাল হয়ে গেলে তাকে আবার নক করবে, আগের মতো পিছু নেবে। কিন্তু আরশিয়ার ভাবনায় এক সমুদ্র পানি ঢেলে দিয়ে প্রেম পুরোপুরিভাবে আরশিয়ার পিছু ছেড়ে দিল। আরশিয়া ভীষণ হতাশ। নিজে নক করবে কিনা ভেবেও রাগে আর নিজ থেকে নক করলো না। প্রেমের সাথে রাগ দেখালেও সে তো ভেবেছিল প্রেম তাকে নক দেবে, কিন্তু তা তো হলো না। প্রেমকে ডিস্টার্ব করতে বারণ করলেও সে তো অপেক্ষায় ছিল প্রেমের, কিন্তু অপেক্ষায় রয়ে গেল। প্রচণ্ড রকমের অভিমানের পাহাড় উঁচু হতে থাকলো। রাফার স্কুল, নিজের ভার্সিটি পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়ে আরশিয়া রুমের এক কোণে ছ্যাঁকাখোর নারীর মতো ডিপ্রেশনের রোগী হয়ে পড়ে আছে। নীলুফা রাইফা মিলে রাফাকে দেখাশোনা করছে। তবে রাইফা বাদে ফ্যামিলির সবার একই প্রশ্ন যে আরশিয়া কেন এরকম করছে। তাকে তো তার বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া হয়নি, কিন্তু কে জানবে আরশিয়ার সমস্যা প্রেমকে নিয়ে। সে প্রেমকে নিয়ে কনফিউজড। সে প্রেমের মধ্যে আটকে গিয়েছে, না পাচ্ছে ছুটতে, আর না পাচ্ছে কাঁটা উপড়ে ফেলতে, আর না পারা যাচ্ছে কাঁটা গিলে ফেলতে। কেউই না বুঝলেও রাইফা বুঝলো আরশিয়াকে। মনের খবর যেজন জানে, কেবল সেজনই তো পরিস্থিতি বুঝতে পারে। রাইফা আরশিয়াকে সান্ত্বনা দিতে আসলো। কারো সাথে খোলামেলাভাবে কথা বলে নিজেকে অনেক হালকা লাগে। আমাদের সবার তো এমন একজন মানুষেরও খুব অভাব থাকে, যার সাথে আমরা খুব খোলামেলাভাবে কথা বলতে পারি কিংবা শেয়ার করতে পারি। রাইফা রুমে আসতেই আরশিয়া বসে থাকা থেকে উঠে দাঁড়ালো। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু নিজেকে যত স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, রাইফা মেয়েটা চোখ মুখ দেখেই বুঝতে পারলো কি একটা অবস্থা দিয়ে যাচ্ছে সে। চোখ মুখের অবস্থা 2 দিনে কেমন ফ্যাকাশে হয়ে গেল। রাইফা আরশিয়াকে শাসন করার ভঙ্গিতে বলল, তাকে ছাড়া যদি থাকতেই না পারো, তখন আর এত কষ্ট করে দূরে দূরে পড়ে আছো কেন? আরশিয়া ফ্যাকাশে মুখখানা তুলে রাইফার দিকে তাকালো। উসখুস হয়ে জিজ্ঞেস করলো, চলে যাবো বলছো? রাইফা কিছুটা নড়ে চড়ে বসে বলল, তাহলে তাছাড়া আর কি করবে? চেয়েছি তো তাকে ছাড়া থাকতে, কই কি থাকছো সে দেখতেই পাচ্ছি। এরকম
ঘোলাটে দিনকাল কখনো পার করেছো বলে মনে হচ্ছে না। আরশিয়া বুঝতে পারল না তার কি বলা উচিত। রাইফা অভয় দিয়ে বলল, তুমি চাপ নিচ্ছ কেন? আগে মনকে জিজ্ঞাসা করো যে তোমার মন প্রেমকে চায় কি না, ভালোবাসে কিনা তাকে। আরশিয়া 1 সেকেন্ডও দেরি না করেই বলল, প্রেমকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগে ভাবি। রাইফা মুখে কিছুটা রহস্য বজায় রেখেই বলল, এটা কি হলো, ভালোবাসে না? আরশিয়া জানে না এটা কি, তবে তার অভিমানী মন বলছে প্রেম কেন তার খোঁজ খবর নিচ্ছে না। এই অভিমান সে কাকে বলবে? অভিমান কি সবাই বোঝে? অভিমান তো অবুঝের ন্যায় হয়, তাই অভিমানকে দাড়িপাল্লা দিয়ে মেপে দেখা যাবে না। অভিমানগুলো সবসময় যুক্তির হয় না, অযুক্তিরও হয়ে থাকে। রাইফা মেয়ে হয়ে মেয়ের মনোভাব বুঝতে পারল কিছুটা হলেও। আরশিয়া ফের বলল, দেখো আরশি, তুমি যথেষ্ট বড় একজন মেয়ে, তোমরা এভাবে হতাশ হয়ে যেও না, মানায় না তোমাদের। প্রেম তোমার ছোট, তাই তোমার উচিত বরং প্রেমকে সুবুদ্ধি দেওয়া, কিন্তু তুমি তা না করে প্রেমের উপর সব চাপিয়ে দিচ্ছ। বেচারা তোমার সাপোর্ট ছাড়া কি করে কিছু করতে পারবে বলো? তুমি তাকে একটু সাপোর্ট দিলেই দেখো, মনে হয় প্রেম তোমার জন্য সবকিছু করতে পারবে। আর আমি শিওর তুমি তাকে ডিস্টার্ব করতে না করছো, এই জন্য সে হয়তো তোমার প্রতি অভিমান করে বসে আছে। ছেলেটাই তো সব সময় তোমার পিছনে ঘুরঘুর করে, তুমি তো তাকে কিছুই করো না। এবার বলুন, তুমি কিছু করো। রাইফার কথাগুলো আরশিয়ার মাথার মস্তিষ্কে প্রবেশ করতে সক্ষম হলো। সেবার অন্তত এটা বুঝতে পারলো যে রাইফার কথায় যুক্তি আছে। তাও আনমনে জিজ্ঞেস করলো, কিন্তু ভাবি সমাজ কি বলবে, আর মা বাবা ভাইয়েরা? রাইফা এবার কিছুটা ধমকিয়ে বলল, দেখো আরশি, প্রেম ভালোবাসা এমন জিনিস যেটার বিরুদ্ধে পুরো সমাজ থাকে। যদি এটা ভালো কিছু নয়, কিন্তু আমার কাছে হচ্ছে তুমি তো আর তার জন্য রিলেশনে জড়াচ্ছ না। তুমি বরং ব্যাপারটাকে হালকা করে নিয়ে বিয়ে করো। আরশিয়া চোখ তুলে চমকে জিজ্ঞেস করলো, বিয়ে? রাইফা বলল, তাহলে ঢ্যাং ঢ্যাং করে পিড়িতে করতে বেড়াও, এটাই ভালো। দেখো, লাস্ট কথা বলে দেই, তাকে যদি তোমার মনে ধরে তাহলে দ্রুত সিদ্ধান্ত নাও। আর কে কি বলবে সেটা বলে লাভ নেই। নিজের মনকে আগে জিজ্ঞাসা করো, সে কি ভাবছে, সে কি করতে চায়। তুমি ভালো কাজের জন্য দেখো, সমাজের একটা অংশ সেই কাজে তোমাকে নিরুৎসাহিত করবে, আর খারাপ কাজ করলে সেটা সেম টাইপ হবে। প্রেম ভালোবাসা তো আর বলে কয়ে হয় না। যাই হোক, আমার কথাগুলো আমি বললাম, এবার বাকিটা তোমার খুশি। আরশিয়া বসা থেকে উঠে কোনো রকমে বেসিন থেকে মুখে কিছু পানি ছিটা দিয়ে হালকা করে রেডি হয়ে হনহন করে বেরিয়ে গেল। রাইফা হয়তো বুঝতে পারলো আরশিয়া কোথায় যাচ্ছে। মনে মনে চাইলো ভালো কিছু যেন হয়। প্রিয়ম নিয়ম অনুসারে আজকে ভার্সিটিতে আসছে, আজকে ক্লাস আছে। তবে বাসায় বসে থেকে বোরিং হওয়া থেকে ভার্সিটিতে আসলে কিছুটা ভালো লাগবে ভেবেই আসলো। আরশিয়াকে ছাড়া প্রেম যে খুব ভালো আছে ব্যাপারটা কিন্তু মোটেও তেমনটা না। প্রেম নিজেও খুব ডিপ্রেশনে আছে, কিন্তু তাও প্রেম চাচ্ছে আরশিয়া যেন নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে পারে। প্রেম চায় না আরশিয়ার উপর নিজেকে চাপিয়ে দিতে। মাঝে মাঝে যে কোনো সম্পর্কে একটু স্পেস দিতে হয়, তাতে করে সম্পর্কের গুরুত্বটা বোঝা যায়। প্রেম সেটাই চেয়েছিল, তবে 3-4 দিন লেগে যাবে সে ভাবেনি। কিছুটা খারাপ লাগছিল ভেবে ক্লাস করতে চলে আসলো। অবশ্য ভেবে রেখেছে আজ না হয় কাল আরশিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। এভাবে ছেড়ে দিলে যদি ছেঁড়া ঘুড়ি ভেবে কেউই নিজের সুতোয় বেঁধে নেয়, তাহলে প্রেমের অবস্থা ঘুড়ি হারানো ব্যক্তির মতোই অসহায় হয়ে যাবে। তাও ঘুড়িটা যদি হয় শখের, তাহলে তো দেবদাস হয়ে যেতে হবে। ক্লাস শেষ করে প্রেম ক্লাস থেকে বন্ধুদের সাথে কথা বলতে বলতে বের হচ্ছিল। এমন সময় আরশিয়া প্রেমের সামনে এসে দাঁড়ালো। সবাই সবার মতো ভার্সিটি ছেড়ে বের হচ্ছে, কারো কোনো দিকে নজর নেই। তবে প্রেমের নজর আটকে গিয়েছে আরশিয়ার পানে। শুভ্র মুখটা দেখে প্রেমের বেশ মায়া হলো। বুঝতে বাকি রইল না আরশিয়ার মনের অবস্থাটা। তাও নিজেকে স্বাভাবিক করে নিয়ে প্রেম মুখে হাসি বজায় রেখে জিজ্ঞেস করলো, আরে আরশোলা আপু যে, কেমন আছেন? প্রেমের হাসি হাসি মুখটা দেখে অন্য সময় আরশিয়া মুগ্ধ হলেও এখন সেটার বিপরীতে শরীরে আগুন জ্বলে উঠল। অভিমানী মনটার মধ্যে মনে হচ্ছে প্রেমের হাসি মাখা ফেসটা ছুরির আঘাতে কেটে ফেলছে। আরশিয়ার মনে হতে লাগলো, প্রেম তাহলে ভালো আছে আমাকে ছাড়া। মেয়েদের হিংসা একটু বেশি কিনা, তারা নিজের জন্য ছাড়া অন্য কারোর জন্য কিংবা অন্য কোনো কিছুর জন্য শখের পুরুষের হাসিটাকেও বিষমাখা ছুরি মনে হয়। মুখে যতই বলুক না না, কিন্তু মনে মনে তবে পাগলাতে পুরুষদেরকেই বেশি পছন্দ করে নারীগণ।
আরশিয়ার রাগী মুখটা দেখে প্রেমের বেশ মজা লাগলো মনে মনে। প্রেম এই রাগী লুক ভয় পায় না। এই আগুনে পানি দেওয়ার টেকনিক জানা আছে প্রেমের। আরশিয়াকে আরো রাগিয়ে দিতে প্রেম ইচ্ছে করেই বলল, বিয়ে টিয়ের দাওয়াত দিতে আসলেন নাকি? প্রেমের মজা করা কথা শুনে আরশিয়ার রাগে ফেটে যাচ্ছে। কি করবে বুঝতে পারল না। ইচ্ছে করছে প্রেমের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে, একটা রামদা দিয়ে প্রেমকে ইচ্ছে মতো কোপাতে। এগুলো কি ইচ্ছের মধ্যে পড়ে? এগুলো তো রাগের বশে ইচ্ছে। আরশিয়া আর চুপ থাকতে পারল না, চেঁচিয়ে বলে উঠল, তুই আমার খোঁজ খবর নিস না কেন হারামি? আরশিয়ার মুখে তুই শব্দ আর তার চেঁচানোর স্বরে প্রেম ভালোবাসা খুঁজে পেল। কানে হাত রেখে বলল, আস্তে আপু, এটা ক্যাম্পাস। আরশিয়ার হৃদয়ে ঝড় উঠেছে। প্রেমকে দেখে নিজের সব রাগ অভিমান জেদ সবকিছু প্রেমের ওপর ইচ্ছে মতো ঝাড়তে মন চাইল। তার সাথে অভিমানটাও মাথায় উঠে গেল। চিৎকার করে বলল, আমাকে আর লাগবে না, তাই না? এখন আর আমাকে দরকার নেই, আমার খোঁজ খবর নেওয়ারও দরকার নেই। আমি অপ্রয়োজনীয় হয়ে গিয়েছি। পাষাণ পুরুষ, তোকে মিস করতে করতে আমি মরে যাচ্ছি, আর তুই চিল করতেছিস। কথাগুলো চেঁচিয়ে বলতে বলতে আরশিয়া প্রায় কান্না করে দিল। অতি রাগে মেয়েরা কান্না করে দেয়, অভিমানেও কান্না পায়। আর নিজের মানুষের সামনে যদি অভিযোগগুলো বলতে হয় তাহলে সেগুলো হাসি মুখে বলা সম্ভব না। কান্না তো অটোমেটিক্যালি চলে আসে। আর নিজেকে অসহায় মনে হয় ভীষণ। আরশিয়ারও তাই মনে হলো। এই মুহূর্তে নিজেকে নিচু হয়ে চোখের পানি ছেড়ে দিল। প্রেম আজ আরশিয়া চোখের পানি দেখে একটুও বিচলিত হলো না, বরং খুশি হলো। কেন হলো খুশি? কারণ তো আছেই। আর সেই কারণটা হলো প্রেম বুঝতে পারলো যে আরশিয়া তাকে ছাড়া ভালো নেই। প্রেম তো এমনটাই বুঝতে চেয়েছিল। প্রেম চেয়েছিল আরশিয়া প্রেমকে ছাড়া ভালো না থাকুক। প্রেমকে নিয়ে যেন আরশিয়া ভালো থাকে। ছোট বাচ্চার মতো ফুপিয়ে কান্না করা আরশিয়ার দিকে তাকালো প্রেম। কি ভীষণ মায়া হচ্ছে মেয়েটার জন্য। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো জায়গাটা বেশ ফাঁকা, তেমন কেউই নেই। নিচু হয়ে থাকা আরশিয়ার মাথা আলতো করে হাত রাখলো প্রেম। মাথায় প্রেমের হাতের স্পর্শ পেয়ে আরশিয়া মাথাটা নিচু কিছুটা এগিয়ে নিয়ে প্রেমের বুকে ঠেকালো। বেশি কিছু নয়, একটু আশ্রয় চাচ্ছে মেয়েটা। এটা শান্তির আশ্রয় চা, কোনো রকমের লোভ লালসা নয়। প্রেম দুষ্টুমি করেই বলল, বড় আপু বাচ্চাদের মতো কান্না করছেন যে? আরশিয়া প্রেমের বুকে আলতো করে ঘুষি মেরে বলল, ফালতু ছেলেটাকে মিস করছিলাম, আর সে কিনা আমাকে একদম ভুলেই গিয়েছে। প্রেম ফিসফিস করে বলল, আমি তো ফালতু, তো ভুলেই গেলেই বা কি? আরশিয়া এবার প্রেমকে কিছুটা আলতো করে জড়িয়ে ধরে বলল, আমাকে ভোলার আগে নিজেকে ভুলতে হবে, বুঝলে মিস্টার তিরিং তিরিং প্রেম? প্রেম নিচু স্বরে জিজ্ঞেস করলো, ভালোবাসো? আরশিয়া আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, একদমই না, তোমাকে আমি ভালোবাসবো, মাথা খারাপ? প্রেম আরশিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, আমার তো মাথা খারাপ, তাই আমি আপনাকে ভালোবাসি। আপনার যেদিন মাথা খারাপ হবে সেদিন না হয় আপনি আমাকে ভালোবাসবেন, মিসেস প্রেম ওরফে আরশোলা। আরশিয়া ডান হাতের সাহায্যে চোখ মুছে খানিকটা হেসে উঠল প্রেমের কথায়। আরশিয়া নিজের সিদ্ধান্ত নিয়ে নিল মুহূর্তেই। দেখতে দেখতে আরশিয়ার অনার্সের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেল। প্রেমের সাথে ভালোবাসার বনিবনাও হলো, আর এক্সামও শুরু হলো, যে কারণে প্রেমকে ঠিকমতো সময় দিতে পারছে না। প্রেম অবশ্য এসব নিয়ে প্যারা খাচ্ছে না, আর আরশিয়াকেও প্যারা দিচ্ছে না। পড়াশোনা নিয়ে খুব প্রেসারে আছে আরশিয়া। এক্সামের দিন সকালে খুব ভোরে উঠে ঘুম ঘুম চোখে আরশিয়া পড়ার টেবিলে বসে বসে চিমোচ্ছে আর গুনগুনিয়ে পড়ছে। হুট করে দরজা খোলার আওয়াজে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো রাফা এসেছে। রাফা এসে জিজ্ঞেস করলো, এই মেয়ে ফুপি, তুমি তো দেখি পড়তে বসে ঘুমাচ্ছ, এটা তো গুদগালের লক্ষণ নয়। রাফার কথায় আরশিয়া চোখ টিপ টিপ করে আরশিয়ার দিকে তাকালো। পিচ্চি মেয়েটা কিনা তাকে শাসন করছে, ভাবা যায়। আরশিয়া রাফার শাসন মেনে নিয়ে বলল, ঘুমোচ্ছি না তো ম্যাম, আমি তো পড়ছি। রাফা পড়ার টেবিলের কাছে এসে একটা চেয়ারে বসতে বসতে বলল, হুম, ভালো করে পড়ো, এক্সাম হলে অনেক অনেক পড়তে হয়, এটা তো তুমি আমাকে বলেছিলে। আরশিয়া মাথা নিচু করে বলল, জি জি অবশ্যই। রাফা কিছুক্ষণ চুপ থেকে ফের বলল, আচ্ছা ফুপি, আমার এক্সামের সময় তো আমার সাথে আমার গার্ডিয়ান যায়, তাহলে তোমার সাথে কে যাবে বলো তো? আরশিয়া বইয়ের দিকে দৃষ্টি রেখে জবাব দিল, আমাদের রাফা ম্যামই তো আমার গার্ডিয়ান, তাই সেই যাবে আমার সাথে। আরশিয়ার কথায় রাফা হেসে কুটি কুটি হলো। সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আরশিয়া রুম থেকে বের হওয়ার আগে প্রেমকে টেক্সট করে জানিয়ে দিল যে সে বের হচ্ছে। প্রেম ফের টেক্সট করে জানালো প্রেমও যেতে চায়, কিন্তু আরশিয়া একদম বারণ করে দিল। বাসা থেকে বের হওয়ার আগে বাবা মা ভাইয়া ভাবি সবাইকে বলে বের হলো। রাফাকেও এক্সট্রাভাবে বলেছে।
রাফা অবশ্য রাজ্যের ব্যস্ততা দেখিয়ে বলল, আমি তোমার সাথে যেতে পারছি না গো, আজকে আমার শরীরটা বেশি ভালো না, আর অনেকগুলো হোমওয়ার্ক শেষ করতে হবে। আরশিয়া রাফার গাল টেনে দিয়ে হোমওয়ার্ক করার জন্য বলে বের হলো। গেটের কাছে আসতে আরশিয়া কিছুটা চমকে তাকালো। শাওন দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, দেখে বোঝা যাচ্ছে আগে থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আরশিয়া ভদ্রতা বজায় রেখে মুখে হাসি রাখার চেষ্টা করে শাওনের পাশ কাটিয়ে যেতে চাইলেও শাওন বাধা দিয়ে বলল, শোনো, শহীদুল বলল তোমার নাকি এক্সাম, ওরা কেউই নাকি তোমার সাথে যেতে পারছে না, আর আজকে আমার ছুটি ছিল, তাই বলল তোমাকে নামিয়ে দিতে। আরশিয়া যথেষ্ট বিরক্ত হলো শাওনের কথায়। কোনো রকমে বিরক্তি লুকিয়ে রেখে বলল, ওরা কেউই যেতে পারছে না, কথাটা ঠিক হজম হচ্ছে না। আমি কি বাচ্চা যে আমার সাথে কাউকে যেতে হবে? শাওন কিছুটা মৌনতা করে বলল, না, তুমি বাচ্চা কেন হতে যাবে? যাই হোক, ওসব কথা বাদ, চলেই যখন আসছে চলো নামিয়ে দিচ্ছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও আরশিয়া গাড়িতে উঠে বসলো। শাওন বিজয়ী হাসি দিয়ে ড্রাইভিং করা শুরু করলো। আরশিয়া খুব দ্রুত ঘামছে। একদিকে এক্সামের টেনশন, আর অন্যদিকে এই টেনশনে যে প্রেম যদি কোনোভাবে দেখতে পারে যে আরশিয়া শাওনের সাথে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। প্রেম আরশিয়ার এক্সাম হলের নিচে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। আরশিয়া এক্সাম শেষ করে নিচে নেমে দেখলো প্রেমের কিছুটা দূরে শাওন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এক্সাম মোটামুটি ভালো হওয়াতে মুডটা ভালো ছিল, কিন্তু নিচে নেমে শাওনকে দেখে মুডে চল্লিশা হয়ে গেল। প্রেম আর শাওন দুজন দাঁড়িয়ে আছে আরশিয়াকে নিতে। ব্যাপারটা আরশিয়ার কাছে খুবই বিরক্তকর মনে হচ্ছে। প্রেম আরশিয়াকে দেখতে পেয়ে হাতের ইশারায় ডাকলো। আরশিয়া প্রেমের কাছে আসতেই প্রেম জিজ্ঞেস করলো, এক্সাম কেমন হয়েছে আরশোলা? আরশিয়া নাক মুখ কুঁচকে বলল, নট আরশোলা, আই এম আরশিয়া, আরশিয়া জয়নব। ওকে? প্রেম হাসতে হাসতে বলল, ইয়া আরশিয়া জয়নব বাবা, এক্সাম কেমন হয়েছে? আরশিয়া প্রেমের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ধমকিয়ে বলল, কি আপা আপু বলো এসব? প্রেম মুচকি এসে বলল, তাহলে কি বউ বলবো? বউ? আরশিয়া বাইকে উঠতে উঠতে বলল, চুপ, আসছে বউ বলতে, চলো একটু ঘুরে আসি। প্রেম খুশিতে আত্মহারা হয়ে বলল, ইয়া আল্লাহ, এত বড় অফার! আমি এক্ষুনি স্ট্রোক করবো মনে হচ্ছে। কোথায় যাবে বলো? আরশিয়া তাড়া দিয়ে বলল, কথা কম বলো আর যেখানে খুশি নিয়ে যাও। প্রেম আরশিয়ার কথা মতো বাইক স্টার্ট করে স্থান ত্যাগ করলো। আরশিয়া আর প্রেম শাওনের সামনে দিয়ে শাওনকে ইগনোর করে চলে গেল। শাওন থ হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। প্রেম যেতে যেতে আরশিয়ার উদ্দেশ্যে বলল, বেচারা শাওন, আসার সময় তো ঠিকই তার সাথে আসলে, আর এখন কিনা এভাবে ইগনোর করে চলে আসলে, তো পারো বটে। প্রেমের কথা শুনে আরশিয়া ভ্রু কুচকিয়ে বলল, তার মানে তুমি শাওনকে দেখেছো? জি। তুমি তো দেখি আমার থেকেও বেশি ইগনোর করলে। প্রেম হাসতে হাসতে বলল, ইগনোর কই করলাম? তুমি তার সাথে আসলে, তাকে রেখে আমার সাথে আসলে, সে ওখানে ছিল, এসব কিছুই তো আমার জানা, তাহলে ইগনোরটা কোথায় হলো? এরকম হাজারো ভুজুং ভাজুং কথা বলতে বলতে ওরা পৌঁছে গেল একটি লেকের পাড়ে। সুন্দর পরিবেশটা খুবই ভালো লাগছে আরশিয়ার। সুন্দর পরিবেশে মন ভালো করতে সক্ষম, আর সাথে যদি থাকে প্রিয় মানুষ, তাহলে তো ভালো লাগাটা আরও কয়েক গুণ বেড়ে যায়। ঘোরাঘুরি শেষ করে আরশিয়া প্রেমকে বলল, চলো তো আশেপাশের একটা মলে যাই। প্রেম যেতে যেতে মজা করেই বলল, ফাঁকা পকেটে মলে গিয়ে কি বা হবে? আরশিয়া কিছু বলল না, চুপচাপ মল পর্যন্ত গেল। শপিং মলে ঢুকে কয়েকটা দোকান খুঁজে খুঁজে অবশেষে একটা হলুদ পাঞ্জাবি পছন্দ হলো। প্রেমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সুন্দর না? প্রেম মাথা নাড়িয়ে বোঝালো সুন্দর। আরশিয়া শাড়ির দোকান থেকে একটা নীল রঙের শাড়ি কিনে নিল। এতক্ষণ চুপ থাকলেও আরশিয়া যখন প্রেমের দিকে পাঞ্জাবিটা দিল, তখন প্রেম পাঞ্জাবিটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো, এটা আমার জন্য? আরশিয়া এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতটা প্রেমের হাতে রেখে সামনে হাঁটতে হাঁটতে বলল, জি, এটা তোমার জন্য বেকার পুরুষ। প্রেম মাথা চুলকিয়ে বলল, বেকার, তবে চাইলেই আব্বুর বিজনেসে জয়েন করতে পারি। আরশিয়া হাঁটতে হাঁটতেই বলল, চাইলে পারো, কিন্তু এখনো তো পড়ো নাই। প্রেম এবার উসকুস হয়ে জানতে চাইল, কিন্তু হলুদ পাঞ্জাবি কেন? হাঁটতে থাকা আরশিয়া পা থামিয়ে দিয়ে প্রেমের দিকে তাকিয়ে বলল, তুমি হলুদ পাঞ্জাবি পরে হিমু হবে, আর আমি নীল শাড়ি পরে রূপা হব। তারপর রিক্সা করে পুরো শহর ঘুরবো, হাতে হাত রেখে খালি পায়ে ঘাসের বুকে পা রেখে হাঁটবো। প্রেম নতুন করে আবার আরশিয়ার মধ্যে আটকা পড়ল। প্রেমে পড়লে সবাই বাচ্চা সুলভ হয়ে যায়। কত শত আবদার জমা পড়ে থাকুন। ব্যর্থ তো তারাই যারা এই ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারে না। দুজনের সুন্দর মুহূর্তের মধ্যে বাধা হয়ে আরশিয়ার ফোনে কল আসলো। আরশিয়া ফোন স্ক্রিনে চোখ রেখে দেখলো শহীদুল কল দিয়েছে। আরশিয়া কল রিসিভ করতে শহীদুল কোনোরকম ভনিতে না করেই সোজা বলল,
যার সাথে ঘোরাঘুরি করছিস তাকে নিয়ে বাসায় চলে আয়। কথাটা বলে শহীদুল কলটা কেটে দিল। আরশিয়াকে কিছু বলার সুযোগ দিল না। আরশিয়া বুঝতে বাকি রইল না যে শাওন সবটা প্যাঁচ লাগিয়েছে। আরশিয়ার হাসি হাসি মুখটায় মলিনতার ছাপ নেমে আসলো শহীদুলের কল পেয়ে। প্রেম জানতে চাইলো কে কল দিয়েছে আর কি বা বলেছে যে মন খারাপ হয়ে গেল। আরশিয়া জবাব দিল, শাওন মনে হয় ভাইয়াকে বাসায় গিয়ে বলে দিয়েছে আমি তোমার সাথে চলে আসছি, ওর সাথে যাইনি। প্রেম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার সাথে আসছো? শাওন এটা বলে দিয়েছে তো এখন হয়েছেটা কি? আরশিয়া বিরক্ত মাখা কণ্ঠে বলল, এত সহজ করে কিভাবে নিচ্ছ? মনে আছে এর আগের বার শাওনকে বলেছিলে যে কয়েকদিন পর আমাদের বিয়ে? যদিও তখন শাওনকে ভালো করে চিনতাম না, কিন্তু এখন তো সে চেনে আমাদেরকে ভালো করে। প্রেমও বিরক্ত হয়ে বলল, তো এখন হয়েছেটা কি? আরশিয়া মাথায় হাত রেখে বলল, ভাইয়া আমাদেরকে ডেকেছে নিশ্চয়ই, এখন বাসায় নিয়ে ঝামেলা করবে। প্রেম রাজ্যের হাসি মুখে নিয়ে বলল, এটা তো ভালো খবর। ইয়াহু, ভালোই হয়েছে, চলো যাই। আরশিয়া বোকা বনে গেল প্রেমের কথায়। কোনো কিছু না বুঝে প্রেমকে বলল, বুঝিয়ে বলো তো কিসের ভালো, কেমনে ভালো হলো? তখন ভয় পেয়ে প্রেমের ছেড়ে দেওয়া হাতটা এবার আরশিয়ার হাতটাকে ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, বুঝলে না, আমরা এখন বাসায় যাব, তারপর তোমার ভাইয়ার রিয়াকশন দেখে আমরা রিয়াকশন দিব। আরশিয়া তখনও কিছু বুঝলো কিনা সেটা প্রেম বোঝার অপেক্ষা করলো না। বাইকে উঠে আরশিয়াকে তাড়া দিল। আরশিয়া বাইকের পেছনে বসলো আনমনে। প্রেম বাইক স্টার্ট দিতে দিতে বলল, ভালো করে ধরে বসো, পড়ে গেলে কিন্তু আমার দোষ নেই। আরশিয়া ভালো করেই বসলো, কিন্তু ভরাট শপিং মলের সামনে কোনো ছেলেকে অন্যভাবে কিংবা জাপটে ধরার প্রশ্নই আসে না। পড়ে গেলে যাবে। প্রেম কিছু দূর আসার পর গুনগুনিয়ে গানের স্বরে গাচ্ছে, এই পথ যদি আরো লম্বা হতো তবে কেমন হতো আসি বলো তো? আরশিয়া প্রেমের পিঠে হালকা থাপ্পড় মেরে বলল, আমি চিন্তায় মরে যাচ্ছি আর তুমি কিনা গান গাচ্ছ। প্রেম ব্যস্ত কণ্ঠে বলল, ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করার কোনো মানেই হয় না। আমরা জানি সামনে কিছু হতে যাচ্ছে, ভালো কিংবা খারাপ, কিন্তু সেটার জন্য সুন্দর বর্তমানটাকে কেন নষ্ট করব? ভবিষ্যৎ ভেবে বর্তমান নষ্ট করলে ভবিষ্যতও গেল, বর্তমানও গেল। আরশিয়া চুপ করে আছে। প্রেম ফের আরশিয়াকে ডেকে বলল, আর যেটাই হোক তুমি জাস্ট আমার সাপোর্টে থেকো, তাহলেই আমার হবে। আরশিয়া প্রেমের কাঁধে হাতটা রেখে বোঝালো আরশিয়া প্রেমের সাপোর্টে আছে। প্রেমের মুখে আবারও হাসি ফুটে উঠল। প্রেমকে খুব বেশি আপসেট হতে দেখা যায় না। সে এমন একজন যে কিনা মোটামুটি সব পরিস্থিতিতে নিজেকে সামলিয়ে রাখার চেষ্টা করে আর মুখে হাসি রাখার চেষ্টা করে। আরশিয়াকে চুপ থাকতে দেখে প্রেম লুকিং গ্লাসে আরশিয়ার দিকে তাকিয়ে বুঝলো আরশিয়ার মুখটা কিছুটা মলিন। প্রেম আরশিয়াকে ডেকে বলল, এই আরশোনা, মুখটা এমন বাংলার 43-এর মতো করে রেখেছো কেন? বাইক থেকে ফেলে দিব কিন্তু এমন করলে। আরশিয়া কিঞ্চিত অবাক হয়ে বলল, এই তুমি আমাকে হুমকি দিচ্ছ নাকি? প্রেম মুখে ভাবসাব নিয়ে বলল, দিচ্ছি, মাত্র তো শুরু, আরো হুমকি তুলে রাখা আছে, জায়গা মতো প্রয়োগ করা হবে। প্রেমের দুষ্টু কথায় আরশিয়া হাসলো। প্রেম আরশিয়ার হাসির মুখ দেখে শান্তি পেল। এইটুকু হাসি দেখার জন্য তো প্রেমকে কত দুষ্টু মিষ্টি কথা শোনাতে হয়। বাসায় এসে দরজায় কলিং বেল চাপতে সাথে সাথে আরশিয়ার ভাবি রাইফা এসে দরজাটা খুলে দিল। বোঝা যাচ্ছে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। আরশিয়া কিছুটা ভয় পাচ্ছে, তবে প্রেমের মধ্যে ভয় না থাকলেও কিছুটা সংকুচিত মনোভাব রয়েছে। যত যাই হোক, সবার সামনে দাঁড়িয়ে স্বীকারোক্তি দিতে হবে যে প্রেমের সাথে এবাড়ির কারো তেমন কোনো শত্রুতা নেই, বরং সবাই প্রেমকে ভালো চোখেই দেখে। কিন্তু আজকের পর থেকে ভালোর উন্নতি হবে নাকি খারাপের উন্নতি হবে সেটা কাহিনী ঘটার পর বোঝা যাবে। ড্রয়িং রুমে আরশিয়ার বাবা মা, ভাইয়া ভাবি সহ শাওন নিজেও উপস্থিত আছে। শাওনকে দেখে আরশিয়ার আর প্রেমের রাগটা মাথাচাড়া দিয়ে উঠল, কিন্তু এই মুহূর্তে চুপ থাকাটাই শ্রেয়। তবে শাওনের স্পর্ধা থেকে আরশিয়া কিছুটা জেদি হয়ে গেল। সবাইকে উপেক্ষা করে কাঁধের ব্যাগপত্র নিয়ে প্রেমকে ইশারায় বসতে বলে আর উপস্থিত বাকি সবাইকে বলে গেল, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমাদের কথা শুনবো। কথাটা বলে আরশিয়া চলে গেল। আরশিয়ার বাবা মেয়েকে খুব ভালোবাসে। উনি জানে ওনার মেয়ে সবসময় বড়দের সম্মান করতে পছন্দ করে। ছোটকাল থেকে মেয়েটা অপ্রয়োজনীয় কোনো কিছু নিয়ে ঝামেলা বাঁধায় না। সে সবসময় ঠিক জিনিসগুলোই চাইবে আর তাকে সেটাই দিতে হবে। প্রয়োজনের বাইরে এসে যায় না। কাউকে অসম্মান করাটাও তার মধ্যে নেই। ছোট বড় সবাইকে ভালোবাসা আর যত্ন দিয়ে আগলে রাখে। কিন্তু এই শান্তশিষ্ট মেয়েটাকে রাগিয়ে দিলে সমস্যা। এই যে ড্রয়িং রুমে তাকে শাসানোর জন্য ভরাট সমাবেশে বসেছে, এটা আরশিয়ার মোটেও পছন্দ নয়। সে চাইবে কিছু বলার হলে সেটা একান্ত তাকেই বলতে হবে।
কিন্তু আজকে তার ফ্যামিলি সেটা করলো না, বরং বাইরের একজন লোক এনে সমাবেশে যুক্ত করেছে, যে কারণে আরশিয়া সবাইকে উপেক্ষা করে চলে গেল। প্রেম বসে বসে মাথা চুলকিয়ে ভাবছে কি হতে পারে এরপর। এর মধ্যে নীলুফা সবাইকে চা এনে দিল। প্রেম কাপটা হাতে নিয়ে নীলুফাকে সৌজন্যমূলক হাসি উপহার দিল। উপস্থিত কারো ভাবসাব এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, তবে ওরা প্রেমের সাথে হিসাব নিকাশ শুরু করে দিত যদি না আরশিয়া তেজ দেখিয়ে চলে না যেত। তাই এখন আরশিয়ার আসার অপেক্ষা করছে। আরশিয়া বেশ পরিপাটি হয়ে ড্রয়িং রুমে পা রাখতেই সবার নজর আরশিয়ার দিকেই গেল, কিন্তু আরশিয়া কেবল প্রেমের দিকে তাকিয়ে মুচকি হাসলো। উপস্থিত সবাই আরশিয়ার এমন কাণ্ডে বুঝতে পারলো মেয়েটা আগাগোড়া সম্পূর্ণ প্রেমের সাপোর্টে। আরশিয়া চারদিকে চোখ ঘুরিয়ে তার বাবার পাশের সিটটাতে বসলো। শাওনকে এবার একটু দেখে নিল। সে অবশ্য স্বাভাবিক ভঙ্গিতেই বসে আছে, এমন ভাব যেন ফ্যামিলি সবাইকে একসাথে করতে পারছে মানে আরশিয়াকে জিতে নিয়েছে। এতদিন শাওনের প্রতি আরশিয়ার কোনো প্রকার রাগ না থাকলেও আজকে এমন কাজে শাওনের প্রতি প্রচুর রাগ জন্মালো আরশিয়ার। আরশিয়ার বাবা চাচ্ছে না ব্যাপারটাকে নিয়ে এত খোলামেলা আলোচনা করতে, কিন্তু শহীদুল নাছরবান্দা সে সব এখনই ক্লিয়ার করতে চায়। ইতিমধ্যে সে যে তার বন্ধুর পক্ষ হয়ে লড়ছে সেটা বুঝতে বাকি রইল না কারোরই। আরশিয়া এবার তাড়া দিয়ে বলল, নাও শুরু করতে পারো, কি বলার বলে ফেলো, আমার নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। এমন কঠিন স্বরে কথা বলতে পারে আরশিয়া, সেটা প্রেম কেবল আজকে দেখল। তাছাড়া আরশিয়া বরাবরই নরম প্রকৃতির মেয়ে। কিছু সময় আশেপাশের মানুষ আমাদেরকে বাধ্য করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। শহীদুলও এবার কোনো রকম ভনিতা না করে বলল, তুই নাকি শাওনের সাথে আসিস নাই? আরশিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সেটা তো দেখতেই পাচ্ছ যে আমি প্রেমের সাথে করে বাসা অব্দি এসেছি, আর শাওন নিশ্চয়ই কনফার্ম করেছে যে আমি তার সাথে আসি নাই। এটা জেনেও কেন প্রশ্ন করা হচ্ছে ভাইয়া? শহীদুল আরশিয়ার দিকে কঠিন নজরে তাকিয়ে বলল, বাহ, তোর তো দেখি খুব তাড়া। এতক্ষণ যে ঘোরাঘুরি করে আসলি তখন এত তাড়া ছিল না? ভাইয়ের মুখে এমন অভক্তির কথা শুনে আরশিয়ার ঘৃণা হলো। তেতো মুখে জবাব দিল, আমি যথেষ্ট ম্যাচিওর ভাইয়া, তাই আমার পার্সোনালি অনেক কিছুই থাকতে পারে। শহীদুলকে এবার আরশিয়ার বাবা মৃদু ধমকে উঠে বলল, অন্য কিছু বলার থাকলে সেটা সরাসরি বলছো না কেন? শহীদুল এবার সরাসরি বলল, আসি, তোর এক্সাম তো আর এক সপ্তাহে নাই, তাই আমরা চাচ্ছি এই সপ্তাহে শুক্রবারে তোদের বিয়েটা সেরে ফেলবো। উপস্থিত কারো বুঝতে বাকি রইল না যে শহীদুল শাওনের সাথে আরশিয়ার বিয়ের কথা বলছে। আরশিয়ার ভাবগতিক বোঝা গেল না। সবাই আরশিয়ার রিয়াকশন দেওয়ার অপেক্ষা করছে। প্রেমের বুক ঠিকপিপ করছে। চোখগুলো ছোট ছোট করে আরশিয়ার দিকে তাকালো। আরশিয়া মুচকি হাসি উপহার দিল প্রেমকে। প্রেমের মন কিছুটা শান্ত হলো। আরশিয়ার জবাবের অপেক্ষা করতে লাগলো। আরশি এবার বসা থেকে উঠে কিছুটা এগিয়ে এসে প্রেমের দিকে তাকিয়ে বলল, প্রেম এই সপ্তাহে শুক্রবারে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? আরশিয়ার কথায় ড্রয়িং রুমের সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। প্রেমের মুখে রাজ্যের হাসি। এতদিন সব কাহিনী প্রেম করলেও গোলটা কিন্তু দিয়েছে আরশিয়া। প্রেমও দাঁড়ানো থেকে উঠে সোজা আরশিয়ার বাবার কাছে গিয়ে সালাম করে সে আরশিয়াকে বলল, তুমি রাজি থাকলে এক্ষুনি 3 কবুল বলে নিব। রাইফা নীলুফা আরশিয়া মুখের হাসি আটকে রাখতে পারল না প্রেমের কথা শুনে আর কাণ্ড দেখে। শহীদুল রেগে মেগে জিজ্ঞেস করলো, কি হচ্ছেটা কি? ফাজলামো করতেছিস? আরশিয়া প্রেমের কাছে এসে বলল, যাও বাসায় গিয়ে শ্বশুর শাশুড়িকে রাজি করাও, সাবধানে যেও। প্রেমকে এই কথা বলে আরশিয়া নিজের রুমে যেতে যেতে শহীদুলের উদ্দেশ্যে বলল, বিয়ে এই সপ্তাহে শুক্রবারে হোক কিংবা 1000 বছর পরে শুক্রবারে হোক, বিয়ে আমি প্রেমকেই করব। কথাটা বলে আরশিয়া চলে গেল। প্রেমও খুশি মনে বের হয়ে গেল। শাওন মুখটা মলিন করে বসে আছে। কি বা বলার আছে তার? শহীদুল ভীষণ আপসেট হয়ে বসে গেল। আরশিয়ার বাবার তেমন আপত্তি আছে কিনা সেটা বোঝা গেল না এই মুহূর্তে। প্রতিটি মানুষ নিজ নিজ স্থানে গম্ভীর হয়ে বসে আছে। আরশিয়া নিজের মতো করে পড়ার টেবিলে বসে বই সামনে নিয়ে বসে আছে। বাসার সবাই তাকে নিয়ে তুলকালাম বাঁধিয়ে রেখেছে, কিন্তু সে বিন্দু পরিমাণেও কান দিচ্ছে না। মনে হচ্ছে কিছুই হয়নি বাসায়। আরশিয়ার এমন হেয়ালিতে শহীদুলের রাগটা আরো বাড়ছে। আরশিয়াকে কি বলবে সেটা বুঝেও পাচ্ছে না। যে মেয়ে মুখের ওপর বলে দেয় যে সে তার ইচ্ছে মতো বিয়ে করবে, তাকে আর কি বা বলা যেতে পারে? তাও আরশিয়ার মতো একজনকে তো ফ্যামিলির কেউই কখনো মুখের কথাটাও বলার সুযোগ দেয়নি। আজ কি বা বলতে পারে মেয়েটাকে? সেদিনই শাওন মুখ মলিন করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। বন্ধুর এমন অপমানে শহীদুলের রাগ হচ্ছে প্রচুর। বাবার কাছে বিচার নিয়ে গেলে আরশিয়ার বাবা সরাসরি বলে দিল, দেখো, মেয়েটা নিজের সিদ্ধান্ত নিজে নিবে, এটা স্বাভাবিক।
এখন আমরা ওর সাথে জোর জবরদস্তি করে অন্য কোথাও বিয়ে না হয় দিয়ে দিব, কিন্তু এরপর কি হবে ভেবেছো? আর অন্য কোথাও বিয়ে দিব এটা শুনে যদি ওরা নিজেরা কিছু করে নেয় তখন? শহীদুল রাগে কটমট করতে করতে বলল। তাহলে কি আমরা আয়োজন করে ওদের বিয়ে দিয়ে দেব? সর্বক্ষণ চুপ থাকা আশাদুল এবার মুখ খুলে বলল। ছোট, তুই নিজেও নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিস, সেটা নিয়ে তো আমরা কখনো কথা শোনাইনি তোকে। শহীদুল প্রচুর রেগে গিয়ে বলল। আমার বউ কি বয়সে আমার বড়? দেখতে খারাপ, পড়াশোনা করে নাই, গরিব ঘরের মেয়ে, তাহলে তাকে নিয়ে তোমাদের সমস্যা হতে যাবে কেন? পাশে থাকা শহীদুলের স্ত্রী রাইফা কিছুটা তেজ দিয়ে বলল। এগুলো কেমন কথা বলছো? আপনি আমাকে সব দিক দিয়ে পেয়েছেন, সবাই যে সব এমন কিছু দেখে সম্পর্কে জড়াতে হবে তার কোনো কথা আছে? আর রইল মেনে নেওয়ার ব্যাপারটা, এবার যার যার মন মানসিকতার উপর নির্ভর করে। নিজের স্ত্রীকেও নিজের বিপরীতে কথা বলতে দেখে শহীদুল এক মুহূর্ত আর দাঁড়ালো না। দ্রুত পায়ে হেঁটে বের হয়ে গেল রুম ছেড়ে। পাশ থেকে পড়ার টেবিলে বসে থেকেও পাশের রুমের আলোচনার সব কাহিনী আরশিয়ার কান অবধি পৌঁছাতে দেরি হলো না। প্রায় সবারই নীরব সাপোর্ট পেয়ে আরশিয়ার মনে কিছুটা সাহস সঞ্চার হয়েছে। যদিও ওপরে ওপরে অনেক সাহস দেখাচ্ছিল, কিন্তু মনে মনে তো ঠিকই ভয় পাচ্ছিল। এখন সেই ভয়টা কিছুটা হলেও কমলো। এদিকে বাসায় পৌঁছেই প্রেম নীরাকে ডাকলো। নীরা হাতের কাজ শেষ করে প্রেমের ডাকে সাড়া দিয়ে এসে জানতে চাইল কি হয়েছে। প্রেম আরশিয়াদের বাসায় হওয়াতে শুরু করে সবকিছু খুলে বলল। নীরা প্রেমের কথা শুনে মাথায় হাত রেখে বসে পড়ল। নীরা আগে থেকে চিন্তা করত যে ওদের ভবিষ্যৎ কি হবে সেটা ভেবে। প্রেম নীরাকে দানা দিয়ে বলল। আরে ভাবি, চুপ করে আছো যে, বিয়ের আয়োজন করো। নীরা মাথায় হাত রেখে বলল। বিয়ে? মাথা ঠিক আছে ভাইয়া? প্রেম কিছুটা বুক ফুলিয়ে বলল। আমার আরও বিয়ের প্রস্তাব দিয়েছে আমাকে, আর তুমি কিনা সেটাকে এত হালকাভাবে নিচ্ছ। আমি যে তোমাদের থেকে অনুমতি নেওয়ার জন্য বাসায় পর্যন্ত আসছি, এটাই তো অনেক বেশি। এখন বলো বিয়েতে রাজি কিনা? নীরা ব্যস্ত কণ্ঠে বলল। আরে বাবা, মার সাথে কথা বল, তারপরে কি হয় দেখ। প্রেম কিছু একটা ভেবে বলল। বাবা মা রাজি হবে মনে হয় তোমার? নীরা ভাবান্তর হয়ে বলল। আব্বু কথা বলতে পারছি না, তবে আম্মু রাজি হবে কিনা বুঝতে পারছি না। আম্মুকে নিয়ে চিন্তা হচ্ছে। প্রেম বসা থেকে উঠে জগ গ্লাস টেনে পানি ঢেলে ঢক ঢক করে পানিটা শেষ করে সরাসরি বাবা মায়ের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। নীরাও প্রেমের পেছনে পেছনে গেল। প্রেম রুমে নক করে ঢুকেই একপাশে দাঁড়ালো। প্রেমের আব্বু ছেলেকে কখনো নিজেদের রুমে দেখে না, হঠাৎ আজকে আসছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটা বুঝতে পেরে বলল। বাহ, আমার ছোট পুত্রটা নাকি তাও আমার রুমে। এসো, কি দরকার বলো। নিজের দরকারটাও তো বলতে রুম অব্দি আসো না, নীরাকে দিয়েই সব শেষ করে ফেলো। বোঝা যাচ্ছে দরকারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেম গলা পরিষ্কার করে কথাগুলো বলার প্রিপারেশন নিচ্ছে মনে মনে। এর মধ্যে নীরাকে দেখে প্রেমের আম্মু বলে উঠল। নীরাও আসছো? এসো, কিন্তু মনে হচ্ছে বিশেষ কিছু হয়েছে। কি হয়েছে বলো তো? নীরা হাত কস্তাতে কস্তাতে প্রেমকে দেখিয়ে বলল। ভাইয়া কিছু বলবে মনে হয়। প্রেম প্রথমে কিছুটা ভয় পেল, পরে আরশিয়াকে মনে পড়তেই তার মনে পড়ল আরশিয়া কি অবলীলায় নিজের ফ্যামিলির সামনে প্রেমকে বিয়ের কথা বলল, আর সে কিনা সেটা বাবা মাকে জানাতে পারবে না। অবশ্যই পারবে। প্রেমের বাবা ফের বলল। দাঁড়িয়ে আসো যে, বসো, বসে রিল্যাক্সে যা বলার বলো। প্রেম এবার কিছু বলতে নেবে অমনি প্রেমের ভাইয়াও হাজির হলো। এসে সবাইকে একসাথে পেয়ে বলল। এই জন্যই তো বলি বাসা ফাঁকা, কাউকে কোথাও পাচ্ছি না। সবাই এখানে যে কিছু হয়েছে? প্রেমের বাবা জবাব দিল। তোমার ভাই কিছু বলতে আসছে মনে হচ্ছে, তুমিও শুনে যাও কি বলতে চাইছে। প্রেমের ভাই নীল এসে আয়েশ করে বসলো। প্রেমকে অনুমতি দিয়ে বলল। বল, এবার কি বলবি? প্রেম কিছু না ভেবে হুট করে বলে দিল। আমি বিয়ে করব। প্রেমের কথাতে তেমন অবাক হওয়ার কিছু নেই, কারণ এখনকার সময়ে 14-15 বছর বয়সের ছেলেমেয়েরা বিয়ে করে নিচ্ছে, তা আবার অনেকেই অনুমতিও নিচ্ছে না। আর এদিকে প্রেমের তো বিয়ের বয়স হচ্ছে মোটামুটি, আর সে যে অনুমতি নিতে আসছে সেটাই অনেক। নীল তড়িঘড়ি করে বলল। এ তো ভালো কথা, বিয়ে করে কাজকর্ম কর, সংসার কর। তো মেয়ে দেখবো নাকি? নীলের কথা নীরা পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পাচ্ছে। সে তো জানে সব। প্রেম এবার কিছু বলতে নেবে অমনি প্রেমের বাবা বলল। মেয়ে দেখার আগে তোমার ভাইকে জিজ্ঞেস করো তার কাউকে পছন্দ আছে কিনা।
মনে তো হচ্ছে পছন্দ আছে। প্রেমের আম্মু বলল, কাকে পছন্দ করে রেখেছিস? কে সে? কোথায় থাকে? কার মেয়ে? সবকিছুর উত্তরে প্রেম ছোট করে জবাব দিল। আরশিয়াকে বিয়ে করব। প্রেম বিয়ে করবে এটা শুনে অবাক না হলেও এবার নীরাবাদে আর কেউই অবাক না হয়ে পারল না। প্রেমের আম্মু চেঁচিয়ে বলল, ওই মেয়ে যে তোর বড়, সেটা কি ভুলে গিয়েছিস? নাকি দেখতে ছোট লাগে তাই ভেবেছিস যে তোর ছোট? প্রেম চুপ থেকে সবার মতামত গুলো শুনতে থাকলো। প্রেমের বাবাকে বলে এইটুকুই জিজ্ঞেস করলো, মেয়ের পরিবার রাজি হবে বলে তোমার মনে হয়? প্রেম ছোট্ট করে জবাব দিল। আরশিয়া রাজি। এই কথা শুনে তো প্রেমের আম্মু আরো জোরে চেঁচিয়ে বলল, রাজি হবে নাই বা কেন? এই মেয়ে তো আমার সোনার টুকরো ছেলেটাকে পেয়েছে, নিশ্চয়ই পটিয়েছে। প্রেম তার মায়ের কথাই খুবই রেগে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলতে পারলো না। প্রেমের বাবা বাধা দিয়ে বলল, চুপ করো। কে কাকে পটিয়েছে সেটা এখন দেখে লাভ নেই। ছেলের বিয়েতে রাজি কিনা সেটা ছেলেকে জানিয়ে দাও। সে তো সেটা জানতে এসেছে। প্রেমের আম্মু ডিরেক্ট বলে দিল সে এই বিয়েতে রাজি না। প্রেম বাকি সবার দিকে তাকিয়ে বলল, আর বাকিদের মতামত? কেউই আর কিছু বলল না, সবাই চুপ করে আছে। তাদের চুপ থাকা থেকে প্রেম বেরিয়ে গেল, বেরিয়ে একদম বাইরে চলে আসলো। বাইকে উঠতে উঠতে কাউকে কল করে কিছু বলল, তারপর আরশিয়াকে কল দিল। আরশিয়া তখনও পড়ার টেবিলে জিম মেরে বসে আছে। প্রেমের কলটাও আনমনেই রিসিভ করে কানে দিল। আরশিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রেম বলল, একটা লোকেশন পাঠাচ্ছি, চলে আসতে পারবে? আর তোমার ফ্রেন্ড কেউ থাকলে একটু নিয়ে আসবে, আমি অপেক্ষায় আছি। কথাটা বলেই কল কেটে দিল। আরশিয়া ফোনটা হাতে নিয়েই বসে আছে। এই মুহূর্তে কিছুটা আপসেট সে। যতই নিজেকে স্ট্রং দেখানো যায় না কেন, ভেতরে ভেতরে তো ভেঙে পড়তে হচ্ছে ফ্যামিলির মানুষদের জন্য। আরশিয়া বাবা তেমন কিছু না বললেও এটা বলেছে যে ওদের সাথে নীলিমার একটু সম্পর্ক ছিল। যদিও আরশিয়া এই সামান্য ব্যাপারটাকে একদমই কানে তোলেনি। অনেক কিছু ভাবতে ভাবতে আবার মনে পড়লো প্রেম অপেক্ষায় আছে যেতে হবে। কিন্তু ফ্রেন্ড, আরশিয়া তেমন ভালো কোনো ফ্রেন্ড ছিল না কোনো কালই। সেই একজনই ছিল, সেটা তো নীলিমা। এরপর আর কাউকে ফ্রেন্ড করা হয়নি। কাউকে নিয়ে যাওয়ার মানেটা আরশিয়া হয়তো বুঝতে পারলো। তারপর লোকেশন চেক করেও ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল নিজের কাছে। এরপর মনে হলো এই মুহূর্তে ফ্রেন্ড হিসেবে তার ছোট ভাবি রাইফাই বেস্ট। আরশিয়া রাইফাকে ডেকে ব্যাপারটা বলার পর রাইফা চোখ পাকিয়ে কিছু জিজ্ঞেস করতে নেবে, অমনি আরশিয়া রাইফার হাত ধরে আটকে দিয়ে ফিসফিস করে বলল, যা হওয়ার হতে দাও, যেতে বলেছে চলে যাও। যে অবস্থায় ছিল ঠিক তেমন অবস্থাতেই আরশিয়া বের হয়ে গেল রাইফাকে সাথে নিয়ে। বুক ধকধক করছে অজানা কোনো কারণে। যাওয়ার আগে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। কতবারই তো বাসা থেকে বের হয়েছে, কিন্তু আজকে অন্যরকম লাগছে কেন? অনেক কিছু ভাবতে ভাবতে এসে পৌঁছলো প্রেমের দেওয়া লোকেশনে। প্রেম তার কয়েকটা বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে আরশিয়াদের জন্য। আরশিয়া গাড়ি থেকে নেমে প্রেমকে দেখেই কেমন যেন একটা অনুভূতি জাগলো মনে। এই অনুভূতির নাম জানে না সে। প্রেম এগিয়ে আসলো আরশিয়ার কাছে। আরশিয়া প্রেমের দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করলো। প্রেম কাছে এসে জিজ্ঞেস করলো, আপসেট তুমি? ভয় পাচ্ছ? আরশিয়া প্রেমের দিকে তাকিয়ে বলল, একটু না হয় ভয় পাই। প্রেম আরশিয়ার হাতে হাত রেখে সামনে হাঁটতে হাঁটতে বলল, অসম্ভব, আমি থাকতে তোমাকে ভয় পেতে হবে কেন? তুমি তো পিচ্ছি তাই। আরশিয়ার মুখে পিচ্ছি শুনতে প্রেমের ভালো লাগে না। প্রেমের মনে হয় সে পিচ্ছি না, সে যথেষ্ট বড় আর ম্যাচিওর। বন্ধুদের কাছাকাছি আসতে সবাই সমস্যারে বলল, আসসালামু আলাইকুম ভাবি। আরশিয়া কিছুটা হেসে সালামের জবাব দিল। প্রেম আরশিয়াকে ছোট করে জিজ্ঞেস করলো, তোমার আপত্তি নেই তো? আপত্তি না থাকলে বিয়ে করবে না বুঝি? প্রেম আরশিয়ার হাতটা শক্ত করে ধরে বলল, বিয়ে না করে ছাড়ছি না আসলে আপু। রাইফার প্রেমের বন্ধুরা মিলে প্রেম আর আরশিয়ার সাথে কাজী অফিসে ঢুকে গেল। পরিবারকে জানানো হয়েছে, এখন ওরা রাজি না হলে তো কিছু করার নেই। তাই প্রেম ডিরেক্ট বিয়ে করবে বলে আরশিয়াকে নিয়ে কাজী অফিসে চলে আসলো। আরশিয়া যেহেতু রাজি, তাই এখন আর অন্য কোনো কিছু নিয়ে পরোয়া করা যাবে না। প্রেমের বন্ধুদের সাক্ষী রেখে, রাইফাকে সাক্ষী রেখে প্রেম আর আরশিয়া বিয়ে করে নিল। আরশিয়ার বিশ্বাস হচ্ছে না এসব কিছু। প্রেম আরশিয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আশেপাশে সবাই আছে, তাও প্রেম আরশিয়াকে প্রথমবারের মতো জড়িয়ে ধরে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল, আমি জিতে গেলাম, আমার আরুকে আমার করে ফেলা। আরশিয়ার চোখ চিকচিক করছে, মনে ভয় কষ্ট হাজারো রকমের অনুভূতি তার। এই অনুভূতি কাউকে মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। বুকে ধুকপুকানি নিয়ে বাসায় ফিরল রাইফা। বাসার সবাই যখন টের পাবে আরশিয়া বিয়ে করে নিয়েছে, তখন কি হবে সেটা ভেবেই রাইফার শরীরে ঘাম দিচ্ছে।
নতুন শ্বশুরবাড়ি, তার উপর হাজবেন্ডের বিরুদ্ধে গিয়ে হাজবেন্ডের বোনকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে চলে আসলো। ব্যাপারটা এতটাও ছোটখাটো আর সহজ ছিল না। মাথায় অবশ্য আরেক চিন্তাও আছে, আর সেটা হলো প্রেম বলেছিল তার মা নাকি রাজি না। তো এখন এটা ভেবেই চিন্তা হচ্ছে ওরা বাসায় যাওয়ার পর কি কি হতে পারে। রাইফা বাসায় আসতেই রাফা দৌড়ে এসে বলল, ছোট আম্মু, তুমি কোথায় গিয়েছিলে? ছোট চাচু তোমাকে কত খুঁজেছে।